আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 303 পাতায় যে 2 নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজ উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের ভূগোল বইতে কত পাতায় পাচ্ছ সেটাও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে ওঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো, এটা হবে স্তূপ পর্বত। হিমালয়ের যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো ভঙ্গির পর্বত। ভারতের একটি আন্তর্জাতিক নদীর নাম ব্রহ্মপুত্র। অনিত্যবহ নদী মানচিত্রে যে রঙে দেখানো হয় সেটি হলো কালো। শিলা হলো একটি যৌগিক পদার্থ। মার্বেল যে প্রকৃতির শিলা তা হলো রূপান্তরিত। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মাঝে অবস্থিত, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। সাহারার শুকনো নদী খাত, এটা হবে ওয়াদি নামে পরিচিত। ওক গাছ দেখা যায় যে জলবায়ু অঞ্চলে ভূমধ্যসাগরীয়। ভিক্টোরিয়া জলপ্রপাত যে নদীর ওপর অবস্থিত তা হলো জামবেজি। দুইয়ের এটা দেখো, শূন্যস্থান পূরণ করো। হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত, এটা হবে তিব্বত মালভূমি। মধ্য প্রবাহে নদীর আঁকাবাঁকা গতিপথকে মেন্ডার বলে। হোয়াইট নীল ও ব্লু নীল পরস্পর মিলিত হয়েছে খার্তুম শহরের নিকটে। ঘাড়জাইয়া হলো সাহারা মরুভূমির একটি মরুদ্যান। সিমেন্ট ও ইস্পাত কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয়। চুনাপাথর হলো পাললিক শ্রেণীর শিলা। মিশরের রাজধানী হলো কায়রো। বিয়েরটা দেখো, নিচের বাক্যগুলি শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে অ লেখো। লাভা সঞ্চয়ের ফলে লোয়ের সমভূমির সৃষ্টি হয়েছে, এটা হবে অ। ধারণ অববাহিকা অঞ্চল সাধারণত নদীর মোহনা অঞ্চলের নিকটে অবস্থিত, অ। সিয়েরটা দেখো, প্রদত্ত প্রশ্নটির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। গিনি উপকূলে খামসিন বাতাসকে স্থানীয় ভাষায় কি বলা হয়, এটা হবে হারমাট্টান। তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। মালভূমির দুটি বৈশিষ্ট্য লেখো, এটা তোমাদের বইয়ে 40 পাতায়। চলো দেখে নিই আমরা। আচ্ছা, দুটো বৈশিষ্ট্য বলেছে। একে লিখবে যে মালভূমির ওপরটা সমতল, ঢেউ খেলানো থেকে উঁচু নিচু হতে পারে। আর দুইয়ের দাগ দিয়ে লিখবে মালভূমি অনেকটা এই তোমারটা বাদ দিয়ে পড়ার টেবিলের মতো, ওপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ের মতোই ঢালু ও খাড়াই জন্য মালভূমিকে টেবিল লাইন বলে। দুটো বলা হয়েছে, এটা একের দাগ নাম্বার দিয়ে লিখবে আর এটা দুইয়ের দাগ নাম্বার দিয়ে। এরপর দুইয়ের দাগে দেখো, উপনদী ও শাখা নদী বলতে কি বোঝো, 50 পাতায়। চলো দেখে নিই। এই দেখো উপনদী আর এই দেখো শাখা নদী। এখান থেকে এতটা উপনদী আর এখান থেকে এতটা শাখা নদী। পরেরটা, পাললিক শিলা কিভাবে সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো। 62 পাতায়। চলো দেখে নিই। এইখান থেকে এই এতটা লিখবে, এখান থেকে এতটা। মাটি সৃষ্টির যে কোনো দুটি নিয়ন্ত্রকের নাম লেখো। 63 পাতায়। চলো দেখে নিই। এই দেখো, মাটি সৃষ্টির নিয়ন্ত্রক, তোমাকে এখান থেকে যে কোনো দুটো লিখতে বলেছে, দুটো লিখে দেবে। পরে দেখো, পূর্ব আফ্রিকায় গোস্ত উপত্যকা কেন সৃষ্টি হয়েছে, এটা চলো 104 পাতায় দেখে নিই। এটা এইখান থেকে তোমরা এতটা লিখবে। অক্ষরেখা ও সমুদ্র স্রোত কিভাবে আফ্রিকার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তা সংক্ষেপে লেখো। এই দেখো অক্ষরেখা আর এই যে সমুদ্র স্রোত। প্রান্তিক প্রকাশনের বই থেকেও একটু দেখে নাও। এই দেখো অক্ষরেখা আর এই দেখো সমুদ্র স্রোত। এই যে এখানেও সমুদ্র স্রোতের দেয়া রয়েছে। চারেরটা দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। পৃথিবীতে অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন, চলো আমরা একটু দেখে নিই। এই দেখো 41 পাতার, এখান থেকে এতটা লিখবে। 44 পাতার, এখান থেকে লিখবে পৃথিবীর থেকে এই জনবহুল অঞ্চল পর্যন্ত। ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ, মধ্য ও নিম্ন প্রবাহ কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত, এটা লেখো। চলো আমরা একটু দেখে নেব ভূগোল বইয়ে। এই দেখো উচ্চ গতি, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। মধ্য প্রবাহ দেখো, হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠিপুর পর্যন্ত গঙ্গা নদীর মধ্য প্রবাহ। নিম্ন প্রবাহ দেখো, মুর্শিদাবাদের মিঠিপুরের পর থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গা নদীর নিম্ন প্রবাহ। পরের প্রশ্নটা একটু দেখো, জলপ্রপাত কেন সৃষ্টি হয়। এই দেখো জলপ্রপাত, এখান থেকে এতটা লিখবে। নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের 3টি বৈশিষ্ট্য লেখো।
এই দেখো, নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য, এখানটা লিখবে। নীল নদের মধ্য অববাহিকা, অববাহিকার নিম্ন অংশ ও বদ্বীপ অঞ্চলের অবস্থান বর্ণনা করো। এটা আমরা একটু প্রান্তিক প্রকাশনী বই থেকে দেখে নিই, চলো। এই যে দেখো, এটা হচ্ছে মধ্য, এটা নিম্ন, আর এই যে হচ্ছে বদ্বীপ। সময়ের সঙ্গে সঙ্গে সাহারা মরুভূমিতে কী ধরনের পরিবর্তন ঘটেছে তার সম্পর্কে লেখো। এই দেখো, সময়ের সাথে সাথে সাহারার পরিবর্তন। পাঁচের হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নীল নদের গতিপথের বিবরণ দাও। এই যে নীল নদের গতিপথ। সাহারার জলবায়ুর পরিচয় দাও। সাহারার জলবায়ু দেখে নাও। প্রান্তিক প্রকাশনের বই থেকেও একটু দেখে নাও। চিত্র সহকারে স্তূপ পর্বত ও আগ্নেয় পর্বত সম্পর্কে আলোচনা করো। তোমাদের ভূগোল বইতে দেখে নাও, 39 পাতাতে রয়েছে এই যে স্তূপ পর্বত। এরপরেই দেখো, এই দেখো আগ্নেয় পর্বত। এই দেখো প্রান্তিক প্রকাশনের বই স্তূপ পর্বত। এরপরে দেখো আগ্নেয় পর্বত। প্লাবনভূমি ও অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় তা চিত্র সহকারে লেখো। এই দেখো প্লাবনভূমি তোমাদের ভূগোল বইতে রয়েছে। আর এই যে অশ্বক্ষুরাকৃতি দেখো, এখান থেকে এতটা চিত্রটা অঙ্কন করবে। প্রান্তিক প্রকাশনীতে দেখে নাও প্লাবনভূমি। অশ্বক্ষুরাকৃতি। আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি যে রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 303 পাতায় যে 2 নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।